আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রাপ্ত যেই ক্যান্ডিডেট তাদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে এবং বাংলাদেশের যেই সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে একটা অর্গানাইজেশন আছে যেটাকে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা প্রার্থীদের বায়োডাটা, তাদের ঋণ খেলাপি, তাদের অবস্থান এগুলো পর্যালোচনা করেছে এবং সেখানে তারা দেখতে পেয়েছে আসন্ন নির্বাচনে ঋণগ্রস্ত এবং কোটিপতি তালিকায় শীর্ষে বিএনপি। মানে ঋণগ্রস্ত যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয়নি, ঋণ খেলাপি, এমন সংখ্যার দিক থেকে বিএনপি সবার উপরে এবং কোটিপতি প্রার্থীদের দিক থেকেও বিএনপি সবার উপরে। তার মানে দেখা যাচ্ছে বিএনপি সমাজে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে কোটিপতি ছাড়া আর কাউদের চোখে পড়েনি। তার মানে সমাজের সব জায়গা থেকে তারা লোকজনকে নির্বাচনে মনোনয়ন দেয়নি। শিক্ষক, বুদ্ধিজীবী, পিএইচডি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, কৃষিজীবী, ব্যবসায়ী, এদেরকে মনোনয়ন না দিয়ে তারা একচ্ছত্রভাবে ঋণগ্রস্তদেরকে মনোনয়ন দিয়েছে এবং কোটিপতিদেরকে মনোনয়ন দিয়েছে। তার মানে সংসদটাকে তারা কোটিপতি ক্লাবে পরিণত করেছে এবং নির্বাচনী বক্তৃতা বিবৃতিতে তারা বলে যাচ্ছে যে তারা জনগণের হয়ে উঠবে। 24 পরবর্তী যে নির্বাচনটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা, ঋণগ্রস্ত এবং কোটিপতির লোকজন, সমাজের শিক্ষিত সুশীল সমাজে কোনো পার্টিসিপেশন নাই। চোর, বদমাস, ডাকাতদেরকে দিয়ে তারা কোটিপতি ক্লাব তৈরি করেছে এবং ডাকাতদের একটা গ্রাম হিসেবে সংসদকে তারা তৈরি করার চেষ্টা করেছে। এটা হচ্ছে আমাদের এই নিউজের পর্যালোচনা। আর একটা নিউজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মামুনুল হক, আল্লামা মামুনুল হক বলেছেন, যা বলবো জীবন দিয়ে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এটা ইসলামী দলগুলোর মধ্যে এই জিনিসটা আছে যে তারা যেটা বলে সেটা করার চেষ্টা করে, তারা ইমান আকিদায় বিশ্বাস করে, তারা সত্য বলে, তারা যেটা বলে সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে, তারা মিথ্যা প্রতারণা দিচ্ছে না। আমরা নির্বাচন বা গত 54 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা সেই জিনিসটাই দেখতে পাই। কিন্তু আমরা 10 টাকা চাল, ঘরে ঘরে চাকুরি, এরকম নানা রকমের প্রমিস আমরা দেখেছি। মুখে এক কথা বলে কিন্তু কার্যক্ষেত্রে তারা করতে গিয়ে ভিন্ন কথা বলে। সুতরাং ইসলামী দলগুলোর সাথে এখন যেহেতু বিএনপির একটা লড়াই হবে, এখন এই লড়াই কোন দল এগিয়ে যাবে, কোন দল আগাতে পারবে, যেই দল 12 তারিখ মাসে বেশি অ্যাক্টিভ থাকবে, যেই দল জনগণের কাছে সত্য সুন্দরগুলোকে প্রকাশ করতে পারবে, যেই দল মিথ্যা প্রতারণা, মিথ্যা আশ্বাস না দিয়ে অতীতের ইতিহাসগুলোকে টেনে সেগুলোকে ভবিষ্যতের আলোকে দেখতে পারবে, তারাই জিতে যাবে। এখন আমাদের একজন বিখ্যাত সমন্বয়ক ছিলেন, এক রাষ্ট্রনায়ক ছিলেন, উইনস্টন চার্চিল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, নেতৃত্ব মানে আশ্বাস নয়, নেতৃত্ব মানে কঠিন সত্য বলার সাহস। এখন আমরা কি বিএনপির মধ্যে সেই সত্য বলার সাহসটাকে দেখতে পাই, নাকি সেই পুরনো মানে প্রতারণা কেন্দ্রিক জিনিসপত্রগুলো দেখতে পাই? কারণ আমরা যে কথাটা বলেছিলাম যে জনগণের নেতা হতে হলে জনগণের কাছে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাই কি জনগণের কাছে তারা যাচ্ছে না, বুলেট প্রুফ গাড়ি নিয়ে তারা ঘোরাঘুরি করছে, তারা জনগণকে মনোনয়ন দিচ্ছে না, তারা চোর, ডাকাত, বদমাশদেরকে মনোনয়ন দিচ্ছে। তারা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলছে, কিন্তু হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের টাকাটা কোত্থেকে সংস্থান করবে সেটা বলতে পারছে না। সেটা হচ্ছে 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরির মতো প্রতারণা। কেননা সামর্থ্য যদি থাকতো বাংলাদেশে অনেক আগেই করতে পারতো, বাংলাদেশের সেই সামর্থ্যটা না। বাংলাদেশের শিল্পায়ন কেন হয় না? বাংলাদেশ চলতেছে কি দিয়ে? গার্মেন্টসের কর্মীদের বেতন দিয়ে, মানে পোশাক তৈরি করা দিয়ে, আর কৃষকদের কাজ দিয়ে। বড় বড় লেকচার যারে 2 পয়সা ইনকাম করা মরদ নাই, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডের কাজ করা ছাড়া এরা হচ্ছে কি এখন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে, এরা বাংলাদেশের নেতৃত্ব দেবে না। এরা, আমি শুধু বর্তমানের কথা বলছি না, আমি গত 54 বছরের কাহিনীর কথা বলছি। তো বাংলাদেশের নেতৃত্বে চাঁদাবাজ, মাস্তান, দখলদার, এদেরকে আমরা যতদিন পর্যন্ত না করতে পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই যে কোটিপতি ক্লাব, ঋণগ্রস্ত লোকদেরকে মনোনয়ন দেওয়া, ব্যাংক ডাকাতদেরকে মনোনয়ন দেওয়া, সংসদকে ডাকাতদের ক্লাবে পরিণত করা, এগুলো হচ্ছে তার একটা জলজ্যান্ত উদাহরণ। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।